স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব দেশের হালচাল এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল, এবং তার ডান পাশে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। এবং আমরা আশা করছি আমাদের সাথে নীলুফার চৌধুরী মনিও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আমরা আলোচনা শুরু করে দিতে চাই। যেমনটি বলছিলাম যে সপ্তাহের দেশে আমরা আসলে সপ্তাহের সমসাময়িক ঘটনাগুলো নিয়ে আলোচনা করে থাকি, এই জন্য শিরোনাম করেছি দেশের হালচাল। মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই সামনে আনতে চাই হাম বিষয়টি, যে একটা হাত থেকে বেরিয়ে গেছে অনেকটা। সরকার এই দায় এড়াতে পারে কি পারে না এইসব নিয়ে প্রশ্ন আসছে। বিশেষ করে হামে যে পরিমাণ শিশু গত কয়েক মাসে মারা গেছে, 300+ ছাড়িয়ে গেছে, আপনি নিজেও জানেন। আসলে কি সরকার দায় এড়াতে পারে? ইউনিসেফ তো সতর্ক করেছিল ইন্টারিম গভর্নমেন্টকে, এমনকি ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু টিকা কেনার নীতিও পরিবর্তন করেছে। এক্ষেত্রে আসলে সরকারের কি করার আছে? আর ধন্যবাদ আপনাকে। দেশ টিভির আজকের এই সন্ধ্যার আয়োজন যারা দেখছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল আমার সংগঠন রাজশাহী মহানগরের পক্ষ থেকে জানাই শুভ সন্ধ্যা। আপনি একটি সুন্দর বিষয় এখানে অবতারণা করেছেন, সেটি হচ্ছে হাম, যেটি এই আধুনিক সমাজ ব্যবস্থায় বিশ্বে এটি বাংলাদেশে দীর্ঘদিন, আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বর্তমান যে সরকার, সে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আর এই হামে এখন পর্যন্ত আমরা যত যে তথ্য জানি 317 জন শিশু মারা গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 317 জন শিশু মারা গিয়েছে। এই হামের এই টিকা বিগত দুটি সরকার, বিশেষ করে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পূর্বে যে ফ্যাসিবাদ সরকার, 2020 সাল থেকে হামের নিয়মিত ক্যাম্পেইন তারা করেনি, এবং তারা 2020 সাল থেকে এই বিষয়টি এর আগে যে পতিত ফ্যাসিবাদ সরকার এবং ইন্টারিম গভর্নমেন্ট হামের ক্যাম্পেইনের একটি বড় অংশ শিশুদেরকে এই ক্যাম্পেইনের বাইরে তারা রেখেছিল, এবং হামের টিকার বিষয়ে তাদের কোনো রকম আগ্রহ ছিল না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার ইতিমধ্যে গত 6 তারিখে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে দেশে এখন পর্যন্ত 15 লাখ ডোজ হামের টিকা মজুদ আছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে 1,08,00,000 হামের ডোজ টিকা এসে পৌঁছবে। তো আমরা যেটা মনে করি যে এই বাংলাদেশে যে হাম যে এখন মহামারী আকার ধারণ করার আর কোনো সুযোগ নেই, কারণ এটি যখনই সরকারের নজরে এসেছে তখন সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে, এবং জেলা এবং এটি তার এরিয়া যেখানে এর প্রাদুর্ভাব বেশি সেই এরিয়াকে চিহ্নিত করে স্বাস্থ্যমন্ত্রী সহ স্থানীয় প্রশাসন এবং সরকারের কর্তা ব্যক্তিরা সেখানে গিয়ে টিকা ক্যাম্পেইন করেছে এবং টিকার আওতায় নিয়েছে, যে কারণে যেটি আমরা মনে করেছিলাম যে এটি একটি মহামারী আকার ধারণ করবে, সে মহামারী পর্যায়ে যায়নি। কিন্তু যারা জড়িত ছিল তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে? না, তা তো অবশ্যই, কারণ সরকারের দায়িত্বরত ব্যক্তিদের অবহেলার কারণে দেশের আগামী ভবিষ্যৎ শিশুরা অকালে ঝরে পড়বে, এ তো ব্যবস্থা নিতেই হবে, কারণ ব্যবস্থা অবশ্যই নেবে, কারণ বর্তমান সরকার জনগণের সরকার। আপনাদেরকে বলে রাখি, এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়টি আসার সাথে সাথেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিধায় যে মহামারী পর্যায়ে যাওয়ার কথা সেটি এখনো যায়নি। আর আপনাদেরকে তো আমি বললাম যে দেশে হাম নিয়ে আর চিন্তিত হওয়ার কিছু নাই। হামের টিকা বাংলাদেশে 6 লক্ষের উপরে মজুদ আছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে 1,08,00,000-এরও বেশি হামের ডোজ বাংলাদেশে এসে পৌঁছাবে। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনি তো একজন চিকিৎসক, আপনি আরো ভালো বলতে পারবেন যে এখন তো টিকা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু তো সহসাই কমছে না কেন? দেখেন, একটা হচ্ছে প্রতিরোধ, আর একটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে তার চিকিৎসা। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে আমাদের এই স্বাস্থ্য খাত দীর্ঘ সময় ধরে একটি দুর্নীতিতে আক্রান্ত ছিল, এবং আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্বে যখন কোভিড মহামারী হয় তখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বিস্তর অভিযোগ এসেছিল, এবং গণমাধ্যমের যে অনুসন্ধানী রিপোর্ট ছিল সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে টিকা কেনার নামে। আমি সেটাই বলছি যে তারই ধারাবাহিকতায় যখন অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, এবং নেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3-4টি মন্ত্রণালয় আছে সরকারের,
তার মধ্যে হচ্ছে এই স্বাস্থ্য মন্ত্রণালয় একটি, যেখানে দেশের স্বাস্থ্যের সবকিছু নিয়ন্ত্রণ হয়, ঔষধ নিয়ন্ত্রণ হয়। এবং সেই জায়গায় দেখবেন এমন একজন অনভিজ্ঞ মানুষকে এখানে দেওয়া হলো, যার এই খাতের কিংবা রাজনৈতিক সামাজিক কোনো ক্ষেত্রেই তার কোনো অভিজ্ঞতা ছিল না। এটা নিয়ে প্রথম থেকেই সমালোচনা। এবং আপনি যদি খেয়াল করেন যে 2-3টি মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসলো, যে সেখানে সমন্বয়কদের নামে কিছু ছেলেপেলেরা যে যা ইচ্ছে তাই করছে, তার মধ্যে কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে যিনি উপদেষ্টা ছিলেন তার বিরুদ্ধে আসলো যে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না। এবং এরই ধারাবাহিকতায় আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে টিকা এবং এইটাই যে হামের টিকা কেনার যে পদ্ধতি, হ্যাঁ, এবং যে মানে অর্থায়নের যে উৎস, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা পরীক্ষিত অবস্থায় চলে আসছে। এবং তারা এখানে সবকিছুর মধ্যে হাত দিয়ে শুরু করলেন। সবকিছু যে একেবারে নেতিবাচক তা তো না। আর দ্বিতীয়ত, একটি রাজনৈতিক সরকার তার 5 বছরের একটি মানে টার্গেট থাকে যে এই 5 বছর আমি ক্ষমতায় থাকবো এবং আমি এইভাবে সাজাবো। তার স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো তা না। এখন সেই জায়গায় তিনি কি করলেন? তিনি মনে করলেন যে আমি অনন্তকাল ক্ষমতায় থাকব, এবং বুঝে না বুঝে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কোনো রকম মতামত ছাড়াই একটা পরীক্ষিত পদ্ধতি টিকা কেনার এবং অর্থের উৎস, সেটাকে বাদ দিয়ে তিনি দরপত্রের দিকে গেলেন। এবং সেখানে কিন্তু ইউনিসেফ আপত্তি জানিয়েছিল যে এটা করলে বিপর্যয় আসবে, এবং সেটাই আসলো। এবং আপনি খেয়াল করবেন যে কয়েকদিন আগে বিশেষ সহকারী যিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি বললেন যে আমরা বুঝতে পারি নাই যে এটা এত দীর্ঘসূত্রিতা হবে। তো তাহলে তুমি কেন ওখানে গিয়েছো? তুমি তো একজন চিকিৎসক, এবং তিনি তো আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি কিন্তু ভাইস চ্যান্সেলরও ছিলেন। তার মানে এই যে মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা বলেন, এবং দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেট দ্বারা এই মন্ত্রণালয় পরিচালিত হয়ে আসছিল, তারই একটি ধারাবাহিকতার এই সরকারের কাঁধে এসে চেপেছে আমি মনে করি। এবং আপনি দেখেন যে সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আইসিইউ, অর্থাৎ হামের বা এই ধরনের শিশুদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, সেটাও আমাদের এখানে সরকারি হাসপাতালগুলোতে গড়ে ওঠে নাই, বেসরকারি তো নাই। তাহলে এখন এই যে ধরেন দুর্যোগ বলি কিংবা একটা স্বাভাবিক অবস্থা একটা রোগী, সেই রোগীদের চিকিৎসা দেওয়ার যে সরঞ্জামাদি, সেটাও আমাদের সরকারি হাসপাতালগুলোতে নাই, অপ্রতুল। এর ফলে কি হচ্ছে? এটা একটি মহামারী আকারে চলে যাচ্ছে। কিন্তু ডাক্তার মিজানুর রহমান, আমরা কোভিডের সময় কিন্তু এই জিনিসগুলো ফেস করে এসেছি, যে কিট সংকট ছিল, হাসপাতালে আইসিইউ এর প্রবলেম ছিল, অক্সিজেন সংকট দেখা দিয়েছিল। এমনকি কোভিড থেকে রক্ষা পেতে যে ধরনের হচ্ছে সামগ্রী কিনতে পাওয়া যেত, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক, এইসবের সবগুলোরই অপ্রতুলতা আমরা লক্ষ্য করেছি কোভিডের সময়। কিন্তু সেই সময় থেকে কি শিক্ষা নিতে পারতাম না আমরা? আমাদের সেটা ছিল। আমি এই শুধু হামের এই টিকার বিষয়টা যদি আমি বলি, যেটা বাস্তবতা সেটা হলো যে এটা দীর্ঘদিনের একটি প্রক্রিয়া ছিল এবং এটা নিয়ে খুব একটা ফেল করছিল না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানে যে হাত দিল এবং সেখানে বিশেষজ্ঞদের মতামত ছিল, সেই মতামত, ইউনিসেফের মতামত, সবগুলোকে অগ্রাহ্য করে একটি দুর্নীতি নির্ভর একটি আমলাতান্ত্রিক যে ফাঁদে এই সরকার সেই সময় পা দিয়েছে। আমি মনে করি তাদের যে অদক্ষতা এবং অব্যবস্থাপনায় আজকের এটার জন্য সবচেয়ে বেশি দায়ী। এটা আমি একদিকে মনে করি। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে অবস্থাটা দীর্ঘদিন ধরে চলে আসলো, আসার পরে সরকার যখন দায়িত্ব নিয়েছে, সরকার চেষ্টা করছে, এটা একটা মহামারী বা মারাত্মক একটা বিপর্যয়ের দিকে চলে গেছে, কিন্তু যে কোনো মূল্যে রাষ্ট্রের সর্বোচ্চ চেষ্টা এখানে অব্যাহত থাকতে হবে। কারণ একটা শিশুর জীবন বিপন্ন হচ্ছে, মারা যাচ্ছে, আমরা অসহায়ের মতো দেখছি। কোভিডের চেয়ে তো এটা এত বড় বিপর্যয় না। এর সারা দুনিয়াতে চিকিৎসা ব্যবস্থা আছে। প্রয়োজন বোধে এটার জন্য বিশেষ ফান্ড সংগ্রহ করতে হবে রাষ্ট্রকে, এবং নেওয়ার পরে সরকারের শীর্ষ পর্যায় থেকে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল। এই যে আপনি বললেন যে আমলাতান্ত্রিক জটিলতা এবং সিন্ডিকেটের যে ব্যবস্থাপনার কথা বললেন, আসলে এর থেকে রাষ্ট্র কিভাবে বের হতে পারে, এই প্রশ্নটি নিয়ে আসবো আপনাদের দুজনের কাছেই। তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক দেখছেন সপ্তাহের দেশ।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে আজকে আমরা আলোচনা করছি দেশের হালচাল এই ব্যবস্থা নিয়ে এবং এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি। আপনাকে স্বাগতম। আপনার কাছ থেকে এই পর্যায়ের আলোচনাটা শুরু করে দেই যে জামাত সামনে বেশ দীর্ঘ কর্মসূচি দিয়েছে, বিশেষ করে অক্টোবর মাস পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের ইস্যুতে। এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, জামাত তো নতুন কিছু না, গণভোট নিয়েই তারা বিভিন্ন আন্দোলনের ভয় দেখাচ্ছে, সরকার উৎখাতের ভয় দেখাচ্ছে এবং তারা রাষ্ট্রের প্রয়োজনীয় সব কাজ বাদ রেখে তারা গণভোট নিয়েই পড়ে আছে। অথচ সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে গণভোটের মধ্যে যা ছিল, নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে কয়েকটা অধ্যাদেশ ছাড়া বাকি সবগুলো পাশ হয়ে গেছে। তো আপনার গণভোটের যেটা দরকার, সেটা কিন্তু ওই প্রয়োজনীয়তা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গণভোটে, আমি প্রায়ই বলি এই কথাটা, গণভোটটা নিজেই আপনার সংবিধানে ছিল না, নাই। গণভোটটা করার আগে যদি এই গণভোটটা করতে, তার আগে আরেকটা গণভোট করার দরকার ছিল, গণভোটটা চায় কিনা জনগণ, জনগণের ম্যান্ডেটটা নেওয়া, কিন্তু সেটা তারা করে নাই। তো সেই গণভোটটার তো এখন প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে। আর গণভোটে যেটা বলছি, তারা গণভোটটা ওইভাবে পাশ করতে চায় এই কারণে যে ৭২-এর সংবিধানটা ছুঁড়ে ফেলে দিবে। এটা তো ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কোনো কিছু নাই। ৭২-এর সংবিধান এমন না যে এটা শুধু আওয়ামী লীগের জন্য, শুধু বিএনপির জন্য, শুধু জামাতের জন্য, শুধু বামদের জন্য, এটা সবার মিলে। আমরা সংবিধান যে সরকার প্রধানরা মানে না, এটা তাদের দোষ, সংবিধানের কোনো দোষ নাই। যারা সংবিধানের সংশোধনী এনেছে তাদের প্রয়োজন মোতাবেক, এটা তাদের দোষ। আমরা বলতে পারি জুলাই সনদে বর্ণিত উপায়ে তারা সরকারকে চাপে রাখতে চায়। এই তো এই একই কথা, জুলাই সনদের ওই কাহিনীটাই তাদের এখানে। নইলে জুলাই সনদে যা কিছু আছে সেটা আপনার গণভোট একই কথা। তো এই যে সরকারকে চাপে রাখতে চায়, চাপে সরকার তো এমনিই চাপে থাকে। যে দেশের অর্থ একদম শূন্যের কোটায়, যে দেশের আন্তর্জাতিক যুদ্ধে তেল, পানির, গ্যাস এগুলা সমস্যার কোটায়, যে দেশে টিকা কিনে না প্রায় ৫-৬ বছর হলো, টিকা আনে না, ইম্পোর্ট করে না। আমরা আগের পর্বে আলোচনা করেছি। সেইখানে যে টিকা নাই, শিশু মারা যাচ্ছে, ৩ শতাধিক মারা গিয়েছে, ২০-২৫ হাজার ইনজুর্ড। তো এইখানে এইসব কথা বলার জন্যই কিন্তু বিরোধী দল সরকারের কাছে আদায় করে নেওয়া। আপনার বক্তব্য নীলুফা চৌধুরী মনি। এ পর্যায়ে মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আপনার কাছে থেকে একটু পরিষ্কার হতে চাই। এই যে জামাত বলছে যে সরকারকে চাপে রাখা হবে জুলাই সনদে বর্ণিত উপায়ে অনুযায়ী, এবং তারা এমনটাও বলছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্যও তারা চাপ দিতে পারে সরকারকে। আপনি কি ধন্যবাদ আপনাকে। দেখুন, জাতির সাথে প্রতারণা জামাত ইসলামের এটা নতুন কিছু না। জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছিল, সে জুলাই সনদে আপনার ৮৪টি অনুচ্ছেদে ৩৩টি রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছিল। ৩৩টি রাজনৈতিক দল ৮৪টি অনুচ্ছেদে স্বাক্ষর করেছিল। এর মধ্যে ৩০টি অনুচ্ছেদে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। বাকি যে ৫৪টি অনুচ্ছেদ ছিল সেখানে বিএনপি, জামাত সহ তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। অর্থাৎ আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যে স্বাক্ষর করেছি, সেখানে আমাদের অবস্থান ছিল স্পষ্ট যে জুলাই সনদের ৮৪টি অনুচ্ছেদের মধ্যে ৩০টি সর্বসম্মতিক্রমে সকল দল, ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। বাকি যেগুলো ছিল সেগুলো বিএনপি জায়গা থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত ইসলামের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংসদের বাইরে সব জায়গায় বলা হয়েছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ আমরা বাস্তবায়ন কিভাবে চাই? সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আমরা কি চাই? এখন যে বিষয়টি আসছে, এই ৮৪টি অনুচ্ছেদের মধ্যে ১৭ নম্বর অনুচ্ছেদে যেটি আছে সেটি হচ্ছে যে উচ্চ কক্ষ হবে ১০০ সদস্য বিশিষ্ট। বিএনপি তো কোনো আপত্তি নাই, উচ্চ কক্ষ ১০০ সদস্য বিশিষ্ট হবে। এখন তাদের বক্তব্য হচ্ছে যে উচ্চ কক্ষে যারা যাবে তারা জনগণের ভোটে হবে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেটি না, সংসদের প্রতিনিধি সেই প্রতিনিধিদের হার অনুযায়ী উচ্চ কক্ষে যাবে। তৃতীয় যে বিষয়টি আসছে, সংবিধান সংশোধনীতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বক্তব্য হচ্ছে সংবিধান সংশোধনী হবে যে এই জনগণের ভোটে যে নির্বাচিত পার্লামেন্ট উচ্চ কক্ষের যারা তারা সংবিধান সংশোধনী তাদের মতামতের কোনো সুযোগ নাই। তাই জামাত ইসলামী তারা নিজেরাই ঐতিহাসিকভাবে বারংবার জাতির সাথে প্রতারণা করে এবং জাতির সাথে প্রতারণামূলক রাজনৈতিক আশ্রয় নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই সনদ ধারণ করে এবং জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি তো গণফোরামের সাধারণ সম্পাদক, আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন যে এই ধরনের আন্দোলন বা কর্মসূচিতে জামায়াত কতদূর যেতে পারে? দেখেন, আমরা কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসঙ্গেই করেছিলাম। এই অভ্যুত্থানের পরে একটা জন আকাঙ্ক্ষাও ছিল সংস্কারের, এবং এই যে সংস্কার কমিশনে গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিনিধিত্ব করেছিলাম। জুলাই সনদে আমরা 3-4 দিন পরে স্বাক্ষরও করেছিলাম। বিষয়টা হচ্ছে যে এখানে ক্লিয়ার, যেটা এর আগে আলোচনা হয়েছে, আমি আপনাদের এখানে অনেকবার বলেছি যে জুলাই সনদটা কি, এটা হলো রাজনৈতিক সমঝোতার একটা দলিল। কিন্তু এই রাজনৈতিক সমঝোতার দলিলকে যখন এটা সংবিধানের উপর স্থান দেয়া হলো, তখনই কিন্তু প্রশ্নটা এবং এটাকে বিতর্কিত করা হলো। এই কথাটা বারবার ঐক্যমত্য কমিশনও আমি বলেছিলাম। আরেকটা বিষয় বলি, এই ঐক্যমত্য কমিশনের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন প্রথম সভাতেই যে সব দলগুলো যে বিষয়ে একমত হবে সেগুলোই শুধু বাস্তবায়ন করা হবে, যেগুলোতে একমত হবেন না সেগুলো আমরা ওয়েবসাইটে দিব, জনগণ সেটা বিচার করবে। এখন সব তো একমত হবে না, সব রাজনৈতিক দলের দৃষ্টি কিংবা তার লক্ষ্য উদ্দেশ্য আদর্শ তো এক না, তাহলে তো একটা দলই হতো, বাকশালী হয়ে যেত, আলাদা আলাদা দল থাকতো না। এখন বিশেষ করে উনি যে কথা বলেছিলেন এবং আমরা সবাই যে বিষয়গুলো একমত হলাম, এরপরে আমরা স্বাক্ষর করলাম, এরপরে এটা ডিপ স্টেটের হাতে চলে গেল। এই যে আলী রিয়াজ গোয়াং, তারা আমাদেরকে বলেছিল যে খসড়াতে স্বাক্ষর নেওয়া হবে। আমরা কিন্তু কেউ খসড়াতে স্বাক্ষর নেই নাই, এই কথা কিন্তু প্রকাশ্যে আসে নাই। আমি বলেছি অনেক টেলিভিশনে। যেমন আমি যদি বলি, সংবিধান যে প্রণয়ন হয়েছিল, খসড়া সংবিধানের প্রত্যেকটা পাতায় প্রত্যেকের স্বাক্ষর ছিল, কিন্তু এই যে খসড়া যে জুলাই সনদ, এটা তো পূর্ণাঙ্গতে তো আমরা স্বাক্ষর করি নাই। আমরা একটা পৃষ্ঠায় দিয়েছি যেটা বাস্তবায়ন করব। কি বাস্তবায়ন করব? এখানে ধরেন একটা জিনিস আপনাকে বলি, ওখানে বলা হয়েছে যে যিনি সরকার প্রধান হবেন তিনি দলীয় প্রধান হবেন না বা থাকবেন না। এখন বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আপনি যে এটা আমাদের ঐক্যমত্যের বাইরে, এটা যে আপনি অধ্যাদেশ করলেন রাষ্ট্রপতিকে দিয়ে, এখন এইটা যদি মেনে নেওয়া হয় তাহলে বিএনপির প্রধান জনাব তারেক রহমান তো আর দলীয় প্রধান থাকতে পারবেন না। তো ওনারা তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এটা তো মানতে ওনারা বাধ্য না। অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আমরা করেছিলাম, এখানে যেসব নোট অফ ডিসেন্ট সবগুলোকে প্যাকেজ আকারে ডিপ স্টেটে নিয়ে যে হঠাৎ করে তারা অধ্যাদেশ জারি করে এটা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হলো যে এটা গণভোট হবে। সেই সময় আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, আমরা না পেরেছি এটা মেনে নিতে, না পেরেছি নির্বাচনকে বয়কট করতে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই জুলাই সনদ নিয়ে লুকোচুরি করে এই দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করেছে, যার ফলে আজকের এই অবস্থাটা তৈরি হচ্ছে। সামনে মনে হয় পরিস্থিতি বলে দেবে যে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর গতি প্রকৃতি। আসবো আবারও আপনাদের তিনজনের কাছে, একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক দেখছেন সপ্তাহের দেশ। আসলে দেখেন, তিস্তা তো সেই তিস্তা, পদ্মা, মেঘনা, এগুলা তো সব সেই 71-72 থেকেই একই সমস্যায় ভুগছে। আমার চেষ্টা করবে, সরকারের চেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু খুব সহজেই যে প্রতিবেশী দেশ দিতে চাইবে আমার মনে হয় না। একটা তাইরে নাইরে হলেও আপনার প্রতিফলন হবে কিনা সন্দেহ আছে। কারণ আমরা বহুদিন যাবত দেখছি, বহু সরকার চেঞ্জ হয়েছে, তিস্তার সমস্যার সমাধান হয়। বিগত সরকারকেও আমরা দেখেছি নানা ধরনের উপঢৌকন পাঠাতে, আমার সময় আম, ইলিশের সময় ইলিশ, তারপরে তো তিস্তা চুক্তি নিয়ে কোনো আশার আলো আমরা দেখতে পেলাম না। এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমাদের পররাষ্ট্র কমিটিগুলো এমন যে আমরা আদায় করে যে নিব, আদায় করাটা আসলে আমাদের জন্য দুরূহ হয়ে ওঠে। যে আর যেটুকু ধরেন এগিয়ে গেল, সরকার চেঞ্জের পরে ওটাও আবার নতুন করে শুরু করে তার আদলে। এই অন্য দেশের কিন্তু রাষ্ট্র প্রধান চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, কিন্তু তাদের কূটনৈতিক অবস্থান ঠিক একই জায়গায় থাকে।
বাংলাদেশ এমন একটা দেশ, সেখানে চেঞ্জ হয়ে যায়। এবং কেউ কেউ আছে, যেমন ধরেন পশ্চিম বাংলায় কে জিতলো সেটার জন্য কেউ কেউ খুব খুশি। আরেকটা আপনি খেয়াল করেন, আমাদের বর্ডার এরিয়াগুলোতে যারা পাশ করেছে, বিজয়ী হয়েছে, মৌলবাদ, ওই পাশের বর্ডারেও কিন্তু ঠিক একই মানুষগুলো মৌলবাদ বিজয়ী হয়েছে। এই যে এই জায়গাগুলো, দেশের কথা চিন্তা না করে যখন আপনি ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবেন, তখন অনেক কিছুই যা পাওয়ার ছিল, যা পাওয়া যেত, যাবে, সেটা পাওয়া যাবে না, সঠিক ধন্যবাদ। সময় তো আরো যাবে না। ধন্যবাদ। এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি আসলে কি মনে করেন যে আপা যেটি বললেন যে সরকার আসলে চেঞ্জ হয়, একটা সরকার আসলে আবার কূটনীতিক দিক থেকে আমরা অতটা আগাতে পারি না, আসলে ব্যর্থতা কোথায়? আর তিস্তা চুক্তি নিয়ে আমরা কবে আসার আলো দেখতে পাবো বলে আপনি মনে করেন? দেখেন, সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সেখানে কিন্তু কূটনৈতিক যে বিষয়টা থাকে এটা খুব বেশি পরিবর্তন হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। তো আপনি যদি খেয়াল করে দেখেন, ভারতের সাথে আমাদের এই যে পানি নিয়ে দীর্ঘকাল ধরে আমাদের একটা অমীমাংসিত রয়ে গেছে। আর তিস্তার এই বিষয়টা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের বর্তমান সরকারের গভীর সম্পর্ক। একটু আগে আপনি বলেছেন যে আমরা যেভাবে দেশ থেকে ইলিশ মাছ পাঠিয়েছি, আম পাঠিয়েছি, নানান বিষয়গুলো সরকার সেখানে প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরোধিতার কারণে সেটা হয়নি, এটা আমরা জেনেছি। এখন ভারতের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে যে অবস্থাটা চলছে, অর্থাৎ ভারত সরকার আমাদের দেশের এই অভ্যুত্থান কিংবা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ফিরে আসা, এটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পেরেছে বলে মনে হয় না। সেই জন্যে তার বন্ধু সরকার, তার সমর্থিত সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও এই জনগণের আকাঙ্ক্ষিত বিষয়টি তারা নিষ্পত্তি করে নাই। এখন আমার কাছে মনে হয় না যে খুব দ্রুত এটার একটা নিষ্পত্তি হবে। দুই হচ্ছে যে এই বিষয়টা একটি আন্তর্জাতিক ভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হবে, কারণ এই নদীর যে পানির যে হিস্সা, এর কিন্তু আন্তর্জাতিক আইন আছে, এবং সেই আইনে ভারত কখনোই একতরফা ভাবে এই পানি সে আটকিয়ে রাখতে পারে না, কিংবা বর্ষা মৌসুমে ছেড়ে দেওয়া, আমাদেরকে বন্যায় তলিয়ে দেওয়া এবং অন্য মৌসুমে পানিকে আটকিয়ে তার নিজের কাজে ব্যবহার করা। এই জন্য বাংলাদেশকে বা বর্তমান সরকারকে বাধ্য হয়েই আন্তর্জাতিক আদালতে যে এটার একটা নিষ্পত্তি করা, এছাড়া বিকল্প পথ আমি খুব একেবারে একটা পরিষ্কার। দেখছি ডক্টর না। মোহাম্মদ মিজানুর রহমান, এ পর্যায়ে মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আপনার কাছ থেকে জানতে চাই যে সরকার আসলে কিভাবে চিন্তা করতে পারে তিস্তা চুক্তি নিয়ে। আপনাকে বলে রাখি, ওই যে কুসুম কুমারী দাসের একটা কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো আমাদের বর্তমান যে সরকার প্রধান, যিনি দায়িত্ব নেওয়ার পরই ইতিমধ্যে তিনি কথাই না কাজে প্রমাণ করেছেন, যেমনটি করেছিলেন তার বাবা 1977 সালে 5 নভেম্বর তিনি ভারতের সাথে ফারাক্কা চুক্তি, গঙ্গার পানি বন্টনের চুক্তি তিনি করেছিলেন, যার ফলে ভারতের ফারাক্কা বাঁধের বিষয়ে একটি কূটনৈতিক সফলতা এসেছিল। তাই আমি মনে করি বর্তমান বাংলাদেশের জনগণের যে সরকার, সেই সরকার দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার কাজে বিশ্বাসী না। আর বিএনপির পররাষ্ট্রনীতি তাদের খুব পরিষ্কার, বিদেশে আমাদের কোনো প্রভু থাকে না, যেমন পতিত ফ্যাসিবাদী ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমাদের হচ্ছে বিদেশে আমাদের বন্ধু থাকে, আমাদের সাথে চুক্তি হবে সমতার ভিত্তিতে। তাই আমরা মনে করি যে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি যিনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পূর্বেই বাংলাদেশটাকে তিনি কিভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের মানুষের জনগণের নিরাপত্তা, বিদেশি চুক্তি, পানি চুক্তি সহ সার্বিক বিষয়গুলো তিনি 31 দফার মাধ্যমে জনগণকে আগাম জানিয়েছিলেন। তাই আমাদের যে সরকার প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে জনগণের সরকার, এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ সমর্থন আছে। সেই সমর্থন নিয়েই বর্তমান সরকার প্রধান বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়তেই 1977 সালে 5 নভেম্বর ভারতের গঙ্গা পানি বন্টন নিয়ে আপনার ফারাক্কা বাঁধের দিয়ে বিষয়ে একটি চুক্তি হয়েছিল, অনুরূপভাবে আমাদের বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের যে দায়বদ্ধতা যে সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই
পার্শ্ববর্তী দেশের কাছে আমরা তিস্তা চুক্তি বলি কিংবা আমরা আপনার যে গঙ্গার ন্যায্য পদ্মার ন্যায্য পানি হিস্যার কথা বলি, আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জনগণের এই দাবির জন্য, জনগণের এই স্বার্থে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সরকার প্রধান ভারতের সাথে তথা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের জনগণের দাবিগুলো তিনি তুলে ধরবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম জনি আপনাকে এবং নীলুফা চৌধুরী মনি, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন সপ্তাহের দেশ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।